তো বাংলা ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। আর স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আমাদের স্টুডেন্টের পড়াশোনা কেমন চলতেছে? এই তো ভালোই চলছে। আচ্ছা, আপনি যেহেতু বাংলা পড়াচ্ছেন, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। জি, অবশ্যই। আচ্ছা, বাংলা তো একটা সব সাবজেক্ট। জি। আপনি জানেন এটা স্টুডেন্টরা কি সহজে পড়তে চায় না। জি। পরীক্ষার আগে কোনো রকমের এমসিকিউ, সিকিউ এগুলো থেকে তারা পরীক্ষা দিয়ে আসে। আচ্ছা। আসলে কি বাংলা অনেক সহজ বা কতটুকু সহজ আপনার দৃষ্টিতে? দেখুন, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, যার কারণে আমরা সবাই মনে করি এটা সহজ। অবভিয়াসলি সহজ, যেহেতু আমাদের মাতৃভাষা। কিন্তু আপনি একাডেমিক দিক দিয়ে চিন্তা করেন, বাংলা আর বাংলা প্রথম পত্র, গদ্য পদ্য এবং আপনার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ, নির্মিত, এই দুইটা পার্ট। এই দুইটা পার্টে আপনার যদি দক্ষতা না থাকে, আপনি তাহলে যতই আপনার মাতৃভাষা হোক, আপনি কিন্তু ভালো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দক্ষতা অর্জনের জন্য আপনাকে সঠিক গাইডলাইনেরও প্রয়োজন আছে। এই জন্য অনেকে পরীক্ষার আগে এমসিকিউ সিকিউ পরে দেখে গেলেও পারে, কিন্তু আপনার কথা হচ্ছে যে ওরা, ওদের ধারণা তো নাই। ওরা পরীক্ষার হলে গিয়ে ওদের কনসেপ্ট যেহেতু ক্লিয়ার না, তো সেই ক্ষেত্রে ওনারা পরীক্ষায় শুধু পরীক্ষা পাশের জন্য, হ্যাঁ, পরীক্ষা পাশে, কিন্তু আদতে এটা কোনো বেনিফিট দেয় না ওদেরকে। এই জন্য দীর্ঘমেয়াদী কোনো বেনিফিট দিচ্ছে না। যেহেতু আমার ক্লাস 10 এর পর আবার ইন্টার আছে, অ্যাডমিশন টেস্ট আছে, সামনে আপনি যদি চাকরি পরীক্ষা আছে। হ্যাঁ জি, আপনি যদি দেখতে চান ক্লাস 9 10 এর যে বাংলা যেহেতু দ্বিতীয় আমরা পত্র, ক্লাস 9 10 নিয়ে কাজ করতেছি, জি, আপনার যে ক্লাস 9 10 এর বাংলা ব্যাকরণ, আপনি দেখুন চাকরি পরীক্ষা কিন্তু লাগছে না? অবশ্যই লাগছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার গোড়াটা, আপনার শেকড়টা যদি এখানে শক্ত করে ফেলেন, সেক্ষেত্রে ওখানে গেলে আপনার প্লাস পয়েন্ট না, এটাই অনেকে বুঝে না। বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বাংলা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, জি, এই বাংলা সাবজেক্ট যে প্রথম প্লাস দ্বিতীয় পত্র দুটাই, একটা স্টুডেন্টের ভালো নম্বর পাওয়া অথবা জিপিএ তে ভালো নম্বর পাওয়া, এটা কেমন পাওয়া যায়? আমি পজিটিভ নেগেটিভ দুটাই। জি, আমি শুরুতেই বলেছিলাম যে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা। আপনার যদি 50 বাংলা প্রথম পত্রে 50 হতো আর বাংলা দ্বিতীয় পত্র 50, দুইটা মিলে যদি 100 নম্বরে হতো, তখন আপনার হ্যাঁ ঠিক আছে, আমি বাংলা প্রথম পত্রে জোর দিলাম, বাংলা দ্বিতীয় পত্রে এই আমার ব্যাকরণটা না দেখে নির্মিত লিখে দিলে আমি 60-70 এমনিতে পেয়ে যেতাম। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আমাদের বাংলা প্রথম পত্র হচ্ছে 100 নম্বরের, আর বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 100 নম্বর, টোটাল হচ্ছে 200 নম্বরের। এই 200 নম্বরে আপনি যদি 600 নম্বর, 6টা বিষয়ে যদি 600 নম্বরে তুলেন, এই 600 নম্বরের জন্য আপনি কিন্তু 200 নম্বরে ডিনাই করতে পারবেন না, অবশ্যই না। জি, এটা কিন্তু জিপিএ এর ক্ষেত্রে একটা অনেক বড় প্রভাব ফেলে। যেহেতু 200 নাম্বার, আমি বলছি যে 100 নাম্বার হলে কোনো রকমে সেটা সারা যেত, কিন্তু আপনি পারবেন না 200 নাম্বার যেহেতু। আপনি যদি এভারেজ যদি 60-70 তুলেন, আর বাকিগুলাতে আপনি তুলতে পারেন কিনা এ প্লাস, আপনি যদি এটাতে 200 নাম্বারের মধ্যে আপনি যদি এ প্লাস তুলতে পারেন দুইটাতেই, সেহেতু আপনার ওদিকে কোনো সমস্যা, আপনার চিন্তা খুব কমে যাচ্ছে না এখন। এই জন্যই বাংলা সাবজেক্টে যদি আমি যদি একটু খারাপ করি, বাংলাটা আমাকে কভার দিবে। এই জন্য স্টুডেন্ট মানে বাংলাটাকে এত সহজ ভাবে বা ফেলে মানে ধরার মানে বিষয়টা নাই, ওটা কিন্তু এটা গুরুত্ব দিতে হবে আপনার দৃষ্টিতে। অবশ্যই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন থাকবে, সর্বশেষ ধরতে পারেন। আচ্ছা, আমাদের যে পেইড বেজে স্টুডেন্ট আছে, তাদেরকে আপনি বাংলা বিষয়টাকে কিভাবে পড়াচ্ছেন আর হচ্ছে মানে কিভাবে পরিকল্পনা করতেছেন পড়ানোর? সেক্ষেত্রে আমার প্রথম আমি যে কাজগুলো করি, প্রথম হচ্ছে স্টুডেন্টদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা। সেটা হচ্ছে জি, আর হচ্ছে গ্রামার সবকিছুর আপনার এমসিকিউ, যাতে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে সে বুঝে যায়। যেমন আমি আমার লাইভ ক্লাসে বলেন, আপনার রেকর্ডেড ক্লাসে বলেন, আমি কি করি, একটা লাইন বাই লাইন, একটা লাইনকে আমি 3-4 ভাবে যেভাবে প্রশ্নকে ঘুরাতে পারে, আমি সেই প্রশ্নগুলো ঘুরাই ওদেরকে প্রশ্ন করি। জি, তো সেক্ষেত্রে ওদেরকে প্লাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার যেখান থেকে প্রশ্ন আসে, যেমন আপনি কোন এই উদ্দীপক দিল, উদ্দীপকে বলা থাকে না যে এটা বই পড়া গল্পের, এটা শোভা গল্পের, এটা আমি যদি ইন্টারের কথা বলি, এটা সোনাতরী গল্পের, এটা আপনার প্রত্যুপকারের গল্পের, এগুলো কিন্তু লেখা থাকে না। সেক্ষেত্রে আমরা যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে না, আমরা যে কোনো উদ্দীপক দেখ না কেন, যেখান থেকে দেখ না কেন, অন্ততপক্ষে আমরা বুঝতে পারবো যে না, এটা বই পড়া থেকে, এটা সোনার তরী থেকে, এটা প্রত্যুপকার থেকে, এটা আমরা বুঝতে পারবো।
আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার করে আপনি কি করতেছেন? এবার আমার কনসেপ্ট ক্লিয়ার পর দ্বিতীয় ধাপ হচ্ছে এমসিকিউ প্লাস ছোট প্রশ্ন আছে। জি, আমার সাধারণত আমি পরে তিনটা পদ্ধতিতে, একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা, একটা হচ্ছে প্র্যাকটিস প্লাস বিশ্লেষণ, আরেকটা হচ্ছে পরীক্ষা না এই আপনার হচ্ছে পরীক্ষা ভিত্তিক যাচাই করা। পরীক্ষা ভিত্তিক যাচাই, জি। আপনার প্রথমটা তো বললাম যে কনসেপ্ট ক্লিয়ার করা, এখন দ্বিতীয়টা বলি প্র্যাকটিস আর বিশ্লেষণ। আমার কথা হচ্ছে যে ওদেরকে যখন প্র্যাকটিস করাবো, যখন আমি ক্লাসের মধ্যে সলভ করাবো, তখন এমসিকিউ দুইটাই, তখন ওরা আমাকেও পাল্টা প্রশ্ন করবে, অবশ্যই করবে। ওদের তখন তারা বুঝতে সক্ষম হবে যে না, প্রশ্নটা এভাবেও হতে পারে, ওভাবেও হতে পারে। এটা তারা আয়ত্ত করতেও সক্ষম হবে। তারা বাসায় আপনি এখানে পড়া, এখানে 1 ঘন্টা পড়ুক আর বাসায় 1 ঘন্টা পড়ুক, অটোমেটিকলি এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। আর যেটা পরীক্ষা ভিত্তিক, দেখুন আমরা প্রথমে প্র্যাকটিস করে নিচ্ছি, হ্যাঁ, আবার কি করব, আপনার মডেল টেস্ট যেগুলো আছে, বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে, ওগুলা পরবর্তীতে আমরা সলভ করব। এগুলো সলভ করলে কি হবে, আপনার পরীক্ষা হলে গিয়ে আপনার ওই ভীতিটা থাকবে না, আপনি আত্মবিশ্বাসী হবেন। আপনি তখন কনফিডেন্টলি, আপনি যেহেতু আপনি অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন, সেহেতু আপনি বুঝতে পারবেন যে এটা আদতে কিভাবে লিখতে হবে, কি মান লিখতে হবে, কি লিখলে আমি যথোপযুক্ত নাম্বার পাবো। এটাই হচ্ছে আমার। তাহলে আপনি আমাদের যে বাংলা বিষয়টাকে তাহলে স্টুডেন্টদের সাথে এভাবেই আপনি আলাদাভাবে কনসেপ্ট ক্লাস বা গদ্য পদ্ধতি, এরপর আপনি এমসিকিউর জন্য জোর দিচ্ছেন আলাদাভাবে, সিকিউর জন্য আলাদাভাবে জোর দিচ্ছেন, এরপর শর্ট প্রশ্নের জন্য আলাদাভাবে জোর দিচ্ছেন, আর প্লাস হচ্ছে আপনি যেটা পরীক্ষার যে কনসেপ্টটা বলছেন ওটা আপনি নিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে মানে আপনি এক ক্লাসে সব শেষ করাচ্ছেন না, একটা গদ্যটা আপনি অনেক স্লাইডে ভাগ করে বা অংশে ভাগ করে এটা করাচ্ছেন। ঠিক আছে, এটা খুব ভালো লাগলো। আমার কথা হচ্ছে আমার সময় লেংদি হোক, আমার কিন্তু স্টুডেন্টদেরকে বোঝাতে মানে আমাদের স্টুডেন্ট আমাদের ক্লাস থেকে না বুঝে না যাক, এটা হচ্ছে কারণ আমিও তো একজন স্টুডেন্ট ছিলাম। কারণ আমি বুঝবো যে আদতে কিভাবে পড়লে, কিভাবে পড়ালে স্টুডেন্টরা আকর্ষিত হয়। কারণ যেহেতু বাংলা অনেকে মনে করে এটা সহজ ঠিক, কিন্তু ওটা আমাদের যখন আমরা পরীক্ষার খাতায় লিখতে যাই তখন কিন্তু নাম্বার আসে, ওটা আমরা ইফেক্টিভ ভাবে লিখতে পারি, ওই সহজ ভেবে আমরা ওটাকে অবহেলা করি। জি, কারণ স্যাররা চিন্তা করবে স্যারদের মতো করে, যেমন আমি যেটা চিন্তা করব সেটা স্টুডেন্ট সেভাবে চিন্তা করবে না। আমি চাইবো এটা একটু ডিটেইলসে, আপনার বই পড়াটা একটু ডিটেইলসে ঘেটে আপনাকে বলি, কিন্তু ও তো আপনার ওই যে বললেন পরীক্ষার আগে এই এক রাতে 1 নাইট প্রিপারেশন নিয়ে চলে গেল, পরীক্ষা দিল, তখন সে ডিটেইলসটা লিখতে পারবে না, কিবা আর বুঝে লিখতে পারবে না। এই জন্য ঠিক আছে, আরেকটা ছোট প্রশ্ন করে আমরা অনেক কষ্ট দিয়ে ফেলছি। আচ্ছা, বাংলা ব্যাকরণের দ্বিতীয় অংশে এমসিকিউ যে ব্যাকরণ অংশটা আছে, এটা মোটামুটি অনেকটা কঠিন লাগে স্টুডেন্টের কাছে। পার্সোনালি আমিও ফিল করছি যখন ক্লাস 9 10 স্টুডেন্ট ছিলাম তখন। আচ্ছা, এই যে সহজে কিভাবে এমসিকিউ তো ভালো করবে, এই যে 30টা এমসিকিউতে কিভাবে 20+ নাম্বার 25+ নাম্বার পাবে, যেটা ওরা প্লাস পেতে সহযোগিতা করবে, যাতে মানে লিখিত অংশ সহ ওকে প্লাস পেতে আরো এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে যদি 20 থেকে কম নাম্বার পায়, 20 থেকে কম নাম্বার পায়, তাহলে কিন্তু এটা ওর জন্য কি ব্যাকফুটে চলে যাবে, ওইটা কিন্তু একটু কভার করে নাম্বারটা একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি কিভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বা কাজ করবেন এই সহজে যেন ও গ্রামারের এমসিকিউ থেকে ভালো নাম্বার পায়? আসলে দেখুন, আপনি যেটা বললাম যে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ, সাধারণত শিক্ষার্থীরা কি করে, বাজার থেকে একটা গাইড বই কিনে ওটাকে তারপর এমসিকিউ গুলো মুখস্থ করে, আমি করতাম, হ্যাঁ মুখস্থ করে। এখন কথা হচ্ছে, এখন যারা বোর্ড প্রশ্ন, যারা পরীক্ষা প্রশ্ন বানায়, তারাও কি জানে না যে শিক্ষার্থীরা কোথেকে পড়ে আসছে? অবশ্যই, ওনারা তো অনেক বছর এক্সপেরিয়েন্স। তো সেক্ষেত্রে ওনারা কি করে, প্রশ্নগুলাকে একটু ঘোরায়, অনেক ঘুরে। যেমন আমি আজকে আমার লাইভ ক্লাসে যেটা বলি যে আপনাকে একটা প্রশ্ন থেকে 3 রকমের প্রশ্ন হবে, একটা লাইন থেকে 3 রকমের প্রশ্ন হতে পারে, যেমন অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু গাইড বইয়ে পাবেন, গাইড বইয়ে জাস্ট আপনাকে এটা বলবে যে সমাস কাকে বলে, অথবা এটা বলবে যে এটা একটা লাইন দিয়ে দিল, এটা কাকে বলে, তো আপনি ওই লাইনটা শিখবেন। কিন্তু আদতে এটা কিভাবে আসছে, যেমন আপনি একটা গাইড বই কিনে সমাস কাকে বলে, সমাসের কত প্রকার ও কি কি সব শিখলেন, ওকে ফাইন, কিন্তু আপনি প্রয়োগ কিভাবে করবেন? কারণ আপনাকে পরীক্ষা দিবে উদাহরণ, যেটা কোন সমাসের অন্তর্গত।
বা তখন আপনি কোন কিভাবে, কারণে হ্যাঁ বিভক্তি? আপনি কিভাবে প্রয়োগ করবেন? আপনি তো পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে চর্চা করতে হবে, চর্চা। আচ্ছা, অবশ্যই চর্চা অবশ্যই। করতে হবে। ঠিক। তো চর্চার জন্য একটা সঠিক গাইডলাইন, কি করলে বা কোন পদ্ধতি দিয়ে গেলে বা কিভাবে মানে প্র্যাকটিস প্র্যাকটিসটা করলে মানে নিজেকে উন্নত করা যায় উন্নত করা যায়, এমসিকিউতে। অবশ্যই। তো তাহলে সেক্ষেত্রে হুম, আমি যতটুকু মনে করি আমার দিক থেকে, আমার এই লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস এবং আমাদের ব্যাচের ব্যাচের student ক্লাসগুলা করলে আশা করি সে আপনার আর কিছু লাগবে না, আর কিছু এতটুকু লাগবে না। আমরা বলতে পারি অবশ্যই confident। এটা কনফিডেন্ট আছে আমার। তাহলে ম্যাডাম আপনি আমাদের এতক্ষণ আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে বাংলা নিয়ে একটা গাইডলাইন মূলক অনেক কিছু কথা বলেছেন। জি, তো আশা করবো আমাদের স্টুডেন্টের যে একটা পুরাতন কনসেপ্ট ছিল বাংলা নিয়ে সেটা ভাঙবে এবং তোমরা বাংলাকে অন্যান্য সাবজেক্টের মতো সমান প্রায়োরিটি দিবা। কোনো সাবজেক্টে কিন্তু ছোট নয়, সব সাবজেক্ট সমান, এবং জিপিএ পাওয়ার জন্য তোমার কিন্তু সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সেটার পিছনে পরিশ্রম দিতে হবে। আশা করি এই ভিডিও দেখার পর তুমি বাংলাকে আরেকটু দাঁড় করবা এবং আমাদের ম্যাডামের কথা মতো তুমি বাংলাতে প্রিপারেশন নিবা। তো সবার প্রিপারেশন ভালো হোক, এটা আমাদের পক্ষ থেকে কামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।